বন্ধুরা, বর্তমানে আমরা অনেকেই যে সমস্যাটাকে ফেস করছি সেটা হলো আমরা দেখছি আমাদের জবা গাছের মধ্যে নানান ধরনের খাবারকে প্রয়োগ করা সত্ত্বেও গাছের মধ্যে কিন্তু কুঁড়ি ও ফুল আসছে না। তো এই যে জবা গাছটাকে তোমরা আমার দেখছো, ইভেন শুধুমাত্র এই জবা গাছটা নয়, এই জবা গাছের পাশাপাশি আমার ছাদ বাগানের প্রত্যেকটা জবা গাছকে লক্ষ্য করলে তোমরা দেখতে পাবে গাছের মধ্যে যেমন অসংখ্য সংখ্যায় কুঁড়ি আসতে শুরু করেছে, এমন কিন্তু আমার ফুল না আসা জবা গাছগুলোর মধ্যেও প্রচুর পরিমাণে কুঁড়ি এবং ফুল ফুটতেও কিন্তু আরম্ভ করেছে। আর এর জন্য না আমি গাছের সারাদিন পরিচর্যা করেছি, না আমি গাছের মধ্যে নামি দামি সারকে বারবার প্রয়োগ করেছি। কেবলমাত্র একটা টিপসকে ফলো করতেই আমার প্রত্যেকটা জবা গাছ যেমন রাতারাতির মধ্যে এই রকম কুঁড়িতে ভর্তি হতে শুরু করেছে, এমন কিন্তু আমি সেই কুঁড়িগুলো থেকে প্রত্যেকটা দিন কিন্তু এই রকম সুন্দর সুন্দর ফুলকে আমার ছাদ বাগানের মধ্যে কিন্তু আমি ফোটাতে পারছি। অনেক সময় হয় কি, আমরা এমন কিছু ভুলকে করে ফেলি, সেই ভুলগুলোকে করার পর যখন আমরা আমাদের জবা গাছের মধ্যে খাবার প্রয়োগ করি, সেই খাবারগুলোকে কিন্তু গাছ সঠিকভাবে ইনটেক করতে পারে না, এবং খাবার ইনটেক করতে না পারার ফলেই গাছের মধ্যে কিন্তু কুঁড়ি ও ফুল আসতে চায় না। শুধুমাত্র বন্ধুরা, গাছের মধ্যে কুঁড়ি ও ফুল আসা নয়, এই খাবারকে গাছ সঠিকভাবে ইনটেক না করতে পারার ফলে আমাদের কিন্তু জবা গাছের পাতা এই রকম সবুজ থাকার বদলে হলুদ হয়ে কিন্তু গাছ থেকে অনেক সময় ঝরে পড়তে আরম্ভ করে। আবার অনেক সময় দেখা যায় জবা গাছের মধ্যে যে সমস্ত কুঁড়ি আসে, সেই কুঁড়িগুলি সঠিকভাবে পরিস্ফুটিত হওয়ার আগেই গাছ থেকে কিন্তু হলুদ হয়ে ঝরে পড়তে আরম্ভ করে। বর্তমানে তোমরা যারা তোমাদের জবা গাছের মধ্যে বিভিন্ন ধরনের পরিচর্যা করার পরেও এবং নানান ধরনের খাবারকে গাছের মধ্যে দিয়েও গাছের মধ্যে কুঁড়ি ও ফুল আনতে পারছো না, এবং যারা তোমরা চাইছো তোমাদের প্রত্যেকটা জবা গাছের মধ্যে রাতারাতি প্রচুর পরিমাণে কুঁড়ি এবং এই রকম ফুলকে আনতে, তারা কিন্তু আজকের এই ভিডিওটাকে তোমরা একটু স্কিপ না করে সম্পূর্ণ কিন্তু দেখতে থাকো। কারণ বন্ধুরা, আজ আমি এই ভিডিওতে তোমাদের বলবো তোমাদের জবা গাছের মধ্যে বিভিন্ন ধরনের খাবারকে প্রয়োগ করার সত্ত্বেও এবং নানান ধরনের পরিচর্যা করেও কেন তোমরা তোমাদের জবা গাছের মধ্যে ফুলকে আনতে পারছো না। এবং এর পাশাপাশি এমন একটি টিপসকে তোমাদের সঙ্গে আজ শেয়ার করব, তোমাদের গাছের মধ্যেও কিন্তু তোমরা রাতারাতি প্রচুর পরিমাণে কুঁড়ি এবং ফুলকে কিন্তু আনতে পারবে। তো কোন সেই টিপস, সেটা জানতে এবং বুঝতে হতে গেলে আজ কিন্তু তোমাদের এই ভিডিওটাকে সম্পূর্ণ দেখতে হবে এবং শুরুতেই একটা কিন্তু লাইক করে দিতে হবে। বন্ধুরা, আমাদের জবা গাছের মধ্যে খাবার প্রয়োগ করার আগে কিন্তু আমাদের জানতে হবে যে আমরা কোন এমন ভুলগুলোকে করি, যে ভুলগুলোকে করার ফলে আমাদের গাছের মধ্যে খাবার প্রয়োগ করার সত্ত্বেও সেই খাবার গাছ সঠিকভাবে ইনটেক করতে পারে না। বন্ধুরা, জবা গাছের মধ্যে খাবার প্রয়োগ করার পরেও গাছ সেই খাবারকে সঠিকভাবে ইনটেক না করতে পারার পেছনে মোট কিন্তু তিনটি কারণ আছে, এবং সেই তিনটি কারণের মধ্যে প্রথম কারণ হলো গাছের মাটি এই রকম শক্ত হয়ে যাওয়া। তো বন্ধুরা, শুরুতেই আমরা যে ভুলটাকে করি, আমরা কিন্তু একটা জবা গাছকে প্রতিস্থাপন করার সময় আমরা কিন্তু সঠিকভাবে জবা গাছের মাটিকে কিন্তু তৈরি করি না, এবং তারপরে দেখা যায় গাছের মাটি কিন্তু ধীরে ধীরে এই রকম নিচের দিকে বসে গিয়ে শক্ত হয়ে জমাট বাঁধতে আরম্ভ করে। আর গাছের মাটি যখনই এই রকম জমাট বাঁধতে শুরু করে, তখনই কিন্তু জবা গাছের শিকড় মাটির মধ্যে সঠিকভাবে বৃদ্ধি হতে পারে না, গাছের শিকড় কিন্তু দুর্বল হয়ে পড়তে আরম্ভ করে, এবং গাছের মাটির মধ্যে নানান ধরনের ব্যাকটেরিয়া এবং ছত্রাকের কিন্তু আক্রমণ হয়, এবং এই বসে যাওয়া মাটির মধ্যে বিভিন্ন ধরনের কিন্তু পোকামাকড়ও বাসা বাঁধতে শুরু করে। এবং এর পাশাপাশি যখন আমরা এই মাটির মধ্যে জল ও খাবারকে প্রয়োগ করি, সেই জল ও খাবারকে গাছ কিন্তু সঠিকভাবে ইনটেক করতে পারে না। তো তোমাদের গাছের মধ্যে যদি দেখো যে এই রকম মাটি জমাট বাঁধতে শুরু করেছে, তাহলে কিন্তু তোমরা প্রথমে যেটা করবে, তোমরা কিন্তু তোমাদের প্রত্যেকটা টবের মাটিকে এই রকম কিন্তু খুঁজে নেবে। কিন্তু এক্ষেত্রে তোমাদের বলবো খুব সাবধানে কিন্তু তোমরা মাটিকে এই সময় খুঁজবে, কারণ এই সময় গাছের কিন্তু নতুন নতুন শিকড় কিন্তু বৃদ্ধি হয়। তো এক্ষেত্রে তোমরা লক্ষ্য রাখবে যাতে সেই শিকড়গুলো অতিরিক্ত পরিমাণে ছিঁড়ে না যায়, বা গাছ যাতে এক্ষেত্রে
যাতে আঘাতপ্রাপ্ত না হয়। তাই তোমরা ওপরে ওপরে মাটিকে কিন্তু ভালো করে খুশে নেবে প্রথম, এবং তারপরে তোমরা যেটা করবে, তোমরা কিন্তু 2 থেকে 3 মুঠো ভার্মি কম্পোস্টকে কিন্তু ব্যবহার করে দেবে। এই ভার্মি কম্পোস্ট যেটা করবে, গাছের মাটিকে কিন্তু উর্বর রাখতে সাহায্য করবে এবং কখনোই গাছের মাটি কিন্তু ধীরে ধীরে জমাট বাঁধতে আরম্ভ করবে না, এবং এর ফলে গাছ কিন্তু ধীরে ধীরে নিজের খাদ্য এবং জলকে কিন্তু ইনটেক করতে পারবে, এবং গাছের মধ্যে তোমরা কিন্তু ধীরে ধীরে কুঁড়ি ও ফুল আসতে কিন্তু লক্ষ্য করতে পারবে। তো বন্ধুরা, এই প্রথম সমস্যাটির পাশাপাশি যে দ্বিতীয় সমস্যাটার কারণে আমাদের গাছ খাবারকে সঠিকভাবে ইনটেক করতে পারে না, সেটা হলো বন্ধুরা আমাদের জবা গাছের মাটি সবসময় ভিজে স্যাঁতস্যাঁতে হয়ে থাকা। তো আমরা যে দ্বিতীয় ভুলটাকে সকলেই বারবার করি, সেটা হচ্ছে আমরা কিন্তু জবা গাছের মাটির মধ্যে অনেক সময় অতিরিক্ত পরিমাণে কিন্তু জল প্রয়োগ করি। আবার অনেকে এমন আছি, গাছের মাটি ভিজে থাকাকালীনও আমরা কিন্তু গাছের মাটির মধ্যে গিয়ে জল প্রয়োগ করে দিই। তো এক্ষেত্রে দেখা যায় যে গাছের মাটি কিন্তু শুকাতে পারে না, এবং সবসময় আমাদের গাছের মাটির মধ্যে কিন্তু একটা স্যাঁতস্যাঁতে ভাব লক্ষ্য করা যায়, এবং মাটির মধ্যে সেই স্যাঁতস্যাঁতে ভাব বজায় থাকার কারণে আমাদের কিন্তু গাছের শিকড় দুর্বল হয়ে থাকে, এবং দুর্বল শিকড় কখনোই কিন্তু গাছের মাটি থেকে খাবারকে ইনটেক করে গাছের শাখা পোশাকাতে এবং পাতাতে কিন্তু পৌঁছে দিতে পারে না, এবং সেক্ষেত্রেই আমরা গাছের মধ্যে খাবার প্রয়োগ করা সত্ত্বেও কিন্তু দেখি যে ফুল এবং কুঁড়ি আসতে চায় না। এর পাশাপাশি অনেক সময় দেখা যায় যে আমরা যখন একটা জবা গাছকে প্রতিস্থাপন করি, তার ড্রেনেজ সিস্টেমকে আমরা ঠিকঠাক কিন্তু তৈরি করতে পারি না, এবং ড্রেনেজ সিস্টেম না ঠিকঠাক তৈরি করার ফলে গাছের মাটির মধ্যে যখন জল প্রয়োগ করি, সেই জল কিন্তু টবের ড্রেনেজ সিস্টেম দিয়ে বেরিয়ে যায় না, এবং তার ফলে অতিরিক্ত জল মাটির মধ্যে স্টোর হয়ে থাকে, এবং সেক্ষেত্রে দেখা যায় গাছের মাটির মধ্যে থাকা জল কিন্তু গাছের শিকড়কে দুর্বল করতে আরম্ভ করে, এবং তার সঙ্গে সঙ্গে মাটির মধ্যে ছত্রাক এবং ব্যাকটেরিয়াকেও কিন্তু সৃষ্টি করে, এবং তার ফলে গাছ তো সঠিকভাবে খাবারকে ইনটেক করতে পারে না, উপরন্ত গাছ কিন্তু ধীরে ধীরে মারা যেতে আরম্ভ করে। তাই আমাদের যে 2 নম্বর কাজটাকে করতে হবে, সেটা হচ্ছে আমরা কিন্তু যখনই একটা জবা গাছকে প্রতিস্থাপন করব, তখন কিন্তু প্রথমেই টবের ড্রেনেজ সিস্টেমকে আমরা কিন্তু সঠিকভাবে তৈরি করব, এবং তার সঙ্গে সঙ্গে তোমরা যেটা করবে, জবা গাছের মাটির মধ্যে তোমরা কিন্তু সব সময় বুঝে বুঝে জলকে প্রয়োগ করবে। যখন তোমরা দেখবে গাছের মাটি ময়েশ্চার থেকে একেবারে শুকিয়ে শুকিয়ে এসছে, তখন গিয়ে তোমরা জল প্রয়োগ করবে, এবং যখন তোমরা দেখবে গাছের মাটি ময়েশ্চার আছে, তখন কিন্তু তোমরা কখনোই জলকে প্রয়োগ করবে না। তো বন্ধুরা, এই 2টি কারণের পাশাপাশি যে 3 নম্বর কারণের জন্য আমাদের জবা গাছ সঠিকভাবে খাবারকে ইনটেক করতে পারে না, সেটা হলো বন্ধুরা গাছগুলো পর্যাপ্ত পরিমাণে সূর্যের আলো না পাওয়া। তাই তোমাদের যেটা করতে হবে, সেটা হলো শুরু থেকেই তোমাদের জবা গাছগুলোকে ছাদ বাগানের এমন স্থানে এনে রাখতে হবে, যে স্থানের মধ্যে রাখলে জবা গাছগুলো কমসে কম 5 থেকে 6 ঘন্টা রোদ পায়। আর জবা গাছ যখনই পর্যাপ্ত পরিমাণে সূর্যের আলোকে পাবে, তখনই কিন্তু গাছ দ্রুত হারে তার মাটি থেকে কিন্তু খাবার ও বিভিন্ন ধরনের পুষ্টিমৌলকে কিন্তু ইনটেক করতে শুরু করবে। বন্ধুরা, এই 3টি সমস্যার সমাধান করার পরে তোমাদের কিন্তু একটা টিপসকে কিন্তু ফলো করতে হবে, যে টিপসটাকে নিয়ে আমি ভিডিও শুরুতেই তোমাদের সঙ্গে আলোচনা করলাম। আর সেই টিপসটা হলো গাছের মধ্যে খাবার প্রয়োগ করা। তো কোন ধরনের খাবারকে আমরা প্রয়োগ করব? তো বন্ধুরা, আমাদের জবা গাছ এমনই একটি গাছ, যে গাছের মধ্যে কিন্তু ঘন ঘন রাসায়নিক সারকে প্রয়োগ করার প্রয়োজন কিন্তু হয় না। আমরা যদি ঘরোয়া খাবারকে নিয়মিত আমাদের জবা গাছের মধ্যে প্রয়োগ করি, তাহলে কিন্তু আমরা আমাদের জবা গাছের মধ্যে কিন্তু রাতারাতি কুঁড়ি এবং ফুলকে আনতে কিন্তু সক্ষম হব। বন্ধুরা, এই যে খাবারটাকে তোমরা দেখতে পাচ্ছ, এই খাবারটাই হচ্ছে সেই খাবার, যে খাবারের প্রয়োগে আমাদের জবা গাছ কিন্তু রাতারাতি কুঁড়ি এবং ফুলে কিন্তু ভরে উঠবে। তো বন্ধুরা, এই খাবারের মধ্যে আছে প্রচুর পরিমাণে নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, আয়রন, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়ামের মতন বিভিন্ন ধরনের কিন্তু পুষ্টিমৌল। কিন্তু বন্ধুরা, অনেকেই তোমরা বলতে পারো যে এই জৈব খাবারগুলোকে ব্যবহার করেও তো আমরা সঠিক বেনিফিট পাচ্ছি না। তো এক্ষেত্রে তোমাদের মাথায় রাখতে হবে, আমাদের রাসায়নিক সারকে যেমন মাসে 2 বার করে আমাদের জবা গাছের মধ্যে প্রয়োগ করতে হবে, তেমন কিন্তু এই ঘরোয়া খাবারগুলোকে আমাদের কিন্তু মাসে 4 থেকে 5 বার করে কিন্তু ব্যবহার করতে হবে।
হবে, তবেই কিন্তু এর থেকে সঠিক বেনিফিট কিন্তু আমরা পেতে পারবো। আর এবং এই খাবার থেকে আমরা আমাদের গাছকে ফুলে ফলে কিন্তু ভরিয়েও তুলতে পারবো। বন্ধুরা, আমাদের জবা গাছের জন্য এই ঘরোয়া তরল খাবারটাকে বাড়ির মধ্যে প্রস্তুত করতে হতে গেলে আমাদের প্রথমেই যে দুটি ঘরোয়া উপকরণের প্রয়োজন সেটা হলো বন্ধুরা এই কলার খোসা এবং তার সঙ্গে সঙ্গে এই পেঁয়াজের খোসা। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু 5টা মাঝারি সাইজের কলার খোসাকে কিন্তু নিয়েছি। তো এক্ষেত্রে তোমরা পাকা কলার খোসাকে ব্যবহার করতে পারো, কিংবা তোমরা পাকা কলার খোসা শুকিয়েও এক্ষেত্রে ব্যবহার করতে পারো। এবং তার সঙ্গে সঙ্গে আমি নিয়েছি সম পরিমাণে কিন্তু পেঁয়াজের খোসা, মানে 5টা বড় বড় সাইজের পেঁয়াজের খোসা। এবং এই দুটি উপকরণকে দিয়ে আমি কিন্তু 1 লিটার দ্রবণ তৈরি করব। তো বন্ধুরা, এক্ষেত্রে তোমরা স্কিপ করবে না, খাবারটাকে তৈরি করার প্রসেসটা কিন্তু তোমরা শিখে নাও। তো এই দুটি উপকরণকে নেওয়ার পর আমাদের যেটা করতে হবে সেটা হলো তোমাদের কিন্তু শুরুতেই 1 লিটার জল নিতে হবে। তো এক্ষেত্রে তোমাদের বলবো জলের পরিমাপ যদি এক্ষেত্রে তোমরা বাড়াও তাহলে কিন্তু তোমাদের ঘরোয়া উপকরণের পরিমাপও কিন্তু বাড়াতে হবে। তো যেহেতু আমি এখানে 1 লিটার জল নিয়েছি সেহেতু আমরা কিন্তু 4 থেকে 5টা বড় বড় পেঁয়াজের খোসাকে কিন্তু আমি দিয়ে দিচ্ছি। দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি পেঁয়াজের খোসাগুলোকে দিয়ে দিচ্ছি, এবং পেঁয়াজের খোসাগুলোকে দেওয়ার সাথে সাথে আমি কিন্তু কলার খোসাগুলোকেও এই জলের মধ্যে কিন্তু দিয়ে দিচ্ছি। কিন্তু বন্ধুরা, এই উপকরণগুলোকে দিলেই সঙ্গে সঙ্গে কিন্তু খাবারটা কখনোই তৈরি হবে না। তোমাদের কিন্তু এই খাবারটাকে তৈরি করার জন্য এই অবস্থায় তোমাদের কিন্তু কমসে কম 6 থেকে 7 ঘন্টা রাখতে হবে। এবং তাছাড়া তোমরা কিন্তু 24 ঘন্টা পর্যন্ত এই দ্রবণটা তৈরি হওয়ার জন্য কিন্তু ছায়াযুক্ত জায়গার মধ্যে একটা চাপা দিয়ে কিন্তু রেখে দিতে পারো। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমি ফিরে চলে এলাম কিন্তু 6 ঘন্টা পর, এবং 6 ঘন্টার মধ্যে তোমরা দেখতে পাচ্ছ আমার কিন্তু এই দ্রবণের রঙটা পুরো গাঢ় লালচে বর্ণের কিন্তু হয়ে গেছে, এবং আমাদের এই দ্রবণটা কিন্তু পুরোপুরিভাবে প্রস্তুত হয়ে গেছে। তো যখন তোমরা দেখবে তোমাদের দ্রবণের রঙটা এইরকম লালচে বর্ণের হয়ে গেছে, তখন তোমরা যেটা করবে এই দ্রবণটাকে কিন্তু একটা অন্য পাত্রের মধ্যে তোমরা কিন্তু প্রথম ছেঁকে নেবে। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে দ্রবণটাকে ভালো করে কিন্তু ছেঁকে নিচ্ছি। কিন্তু এক্ষেত্রে তোমাদের মাথায় রাখতে হবে এই দ্রবণের মধ্যে কিন্তু কখনোই পেঁয়াজের খোসা এবং কলার খোসাকে কিন্তু প্রয়োগ করা চলবে না। তো দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে দ্রবণটা ছেঁকে নিলাম, এবং এই যে জিনিসগুলো তোমরা দেখছো এই উপকরণগুলোকে ফেলে না দিয়ে আরও একবার কিন্তু আমরা এই দ্রবণটাকে কিন্তু তৈরি করে নেব। তো এই যে দ্রবণটা তোমরা দেখতে পাচ্ছ তৈরি হয়েছে, এই দ্রবণটাকে কিন্তু এখন আমরা ব্যবহার করতে পারবো না, কারণ এর সঙ্গে আমাদের কিন্তু আরও 2টো ঘরোয়া উপকরণকে কিন্তু মেশাতে হবে। তো প্রথম যে উপকরণটাকে আমরা মেশাবো সেটা হলো বন্ধুরা এই 1/2 চামচ কফি পাউডার। যে কফি পাউডারের প্রয়োগে আমাদের গাছের মাটি যেমন অ্যাসিডিক হবে, তেমন কিন্তু আমাদের গাছের মাটির মধ্যে আমরা পটাশিয়াম, আয়রন, ম্যাগনেসিয়ামকে প্রাকৃতিক উপায়ে কিন্তু যোগান দিতে পারবো। তো দেখতে পাচ্ছ আমি এখানে কিন্তু 1/2 চামচ কফি পাউডারকে কিন্তু ব্যবহার করে দিলাম। এক্ষেত্রে তোমরা যে কোনো ব্র্যান্ডের কফিকে তোমরা ব্যবহার করতে পারো। তো কফি পাউডারকে দেওয়ার পর কিন্তু আমাদের জলটাকে প্রথম একটু গুলে নিতে হবে, এবং যখন তোমরা দেখবে কফি পাউডারটা সম্পূর্ণভাবে এই দ্রবণের মধ্যে মিশে গেছে, তখন যে 2 নম্বর ঘরোয়া উপকরণটাকে তোমরা মেশাবে সেটা হলো বন্ধুরা এই হলুদ গুঁড়ো। তোমরা কিন্তু তোমাদের রান্নাঘর থেকে তোমরা 1/2 চামচ হলুদ গুঁড়োকে কিন্তু ব্যবহার করে দেবে 1 লিটার জলের মধ্যে। আর এই হলুদ গুঁড়ো যেটা করবে, গাছের মাটির মধ্যে যদি কোনো প্রকারে ফাঙ্গাস এবং ব্যাকটেরিয়ার আক্রমণ হয়ে থাকে বা পোকামাকড় সৃষ্টি হয়ে থাকে, তাহলে সেই পোকামাকড়, ব্যাকটেরিয়া ও ফাঙ্গাসকে কিন্তু পুরোপুরিভাবে ধ্বংস করতে সাহায্য করবে। তো এই রকম হলুদ গুঁড়োকে প্রয়োগ করে দেওয়ার পর দ্রবণটাকে কিন্তু আবার তোমরা ভালো করে একটুখানি গুলিয়ে নেবে, এবং 30 মিনিটের জন্য দ্রবণটাকে কিন্তু স্থির অবস্থাতে তোমরা কিন্তু রেখে দেবে। এবং 30 মিনিট পর এসে তোমরা কিন্তু এই স্থির হয়ে থাকা দ্রবণকে আবার কিন্তু ভালোভাবে কিন্তু গুলিয়ে নেবে, এবং গুলিয়ে নেওয়ার পর এই দ্রবণটাকে তোমরা কিন্তু গাছের মাটির মধ্যে ডাইরেক্ট প্রয়োগ করে দেবে। বন্ধুরা, এই দ্রবণটাকে প্রয়োগ করার আগে তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে গাছের মাটি যাতে তোমাদের ভিজে না থাকে। তো প্রথম তোমরা যেটা করবে এই দ্রবণটা যেদিন তোমরা প্রয়োগ করবে তার 1 দিন আগে কিন্তু তোমরা জল প্রয়োগ করাকে বন্ধ করে দেবে, এবং জল প্রয়োগ করাকে বন্ধ করে দিলেই যেটা হবে গাছের মাটি কিন্তু তোমাদের শুকিয়ে যাবে। আর গাছের মাটি শুকিয়ে যাওয়ার পর তোমাদের যেটা করতে হবে মাটিটাকে কিন্তু ভালো করে তোমাদের খুঁজে নিতে হবে, কারণ বন্ধুরা শুকনো ও খোসা মাটিতে খাবার প্রয়োগ করলে কিন্তু গাছ সেই খাবারকে দ্রুত হারে ইনটেক করতে পারে। তো তোমাদের কিন্তু প্রত্যেকটা টবের মধ্যে 500 ml করে খাবারকে কিন্তু
মাটি খুঁজে দেওয়ার পর ব্যবহার করে দিতে হবে। কিন্তু তোমরা চাইলে 1 লিটার পর্যন্ত এই খাবারকে ব্যবহার করতে পারো। সেক্ষেত্রে তোমরা সকালে একবার এবং তারপর বিকালে মাটি শুকিয়ে যাওয়ার পর একবার এই দ্রবণটাকে তোমরা ব্যবহার করে দিতে পারো। সেই ক্ষেত্রেও তোমরা ভালো বেনিফিট কিন্তু এই দ্রবণটা থেকে লক্ষ্য করতে পারবে। তো তাই আজ এই ভিডিওটাকে এখানেই আমি শেষ করছি। যারা এখনও ভিডিওতে আছো তারা অবশ্যই কিন্তু ভিডিওটাকে একটা লাইক করে যাবে, এবং যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুনি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমাদের বন্ধুদের কাছে কিন্তু ভিডিওটাকে শেয়ার করে দেবে। তো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। সকলে ভালো থেকো। নমস্কার।